নমস্কার। গল্প মৃত্যুর ডাক। কলমে আছেন রিয়াজ রাজ। এই গল্পের দ্বিতীয় পর্ব পাঠ করে শোনাচ্ছি। আমি তাকিয়ে দেখি দাঁড়িয়ে থাকা বিশাল গাছটা আমাকে বলতেছে, মৃত্যুর ডাক তোর এতই পছন্দ? ডাকার সাথে সাথে তাকালি, আমার গায়ে কেস দাঁড়িয়ে গেল মুহূর্তে। একটা গাছ আমার সাথে কথা বলছে। অলৌকিক কাণ্ড। ভয়ে আমি আবারও দৌড়ে দিয়েছি। আমি নোটিস করে যাচ্ছি আমার চারপাশে থাকা সবকিছুই আমাকে ডাকছে। ওদের শব্দ শুনে আমার বুক চিনচিন করে যাচ্ছে। এতটা ভয়ঙ্কর শব্দ আমি এর আগে কখনো মুভিতেও দেখিনি। দৌড়ের মাঝে হঠাৎ একটা পাথরের সাথে হোঁচট খেয়ে নিচ্ছি, পড়ে যাই। পাথরটা পেছন থেকে আমার ডাক দিয়ে বলতে লাগলো, এদিকে আয় রিয়াজ, তোর মাথা ফাটাই। ভয়ে আমি উঠে দৌড় দিতে লাগলাম। আমার চারপাশের সবকিছু জীবিত হয়ে গেছে। পাথর, পাখি, গাছ, পাতা, পিঁপড়ে সবকিছুই আমার সাথে কথা বলে যাচ্ছে। তারা আমাকে ডাকছে, এ যেন মৃত্যুর ডাক। দৌড়ে এসে আমি বাসার ভিতর ঢুকে যাই। আমার বউ তাজকিয়া আবার দৌড়ে এসে আমার কাছে দাঁড়ায়। আমি তাজকিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তাজকিয়া আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনার কি হয়েছে রিয়াজ? বসুন, আমাকে বলুন। তাজকিয়া আমাকে বিছানায় বসায়। আমি হাঁপাচ্ছি। তাজকিয়াকে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে? 11:25। এটাই আমার সমস্যা। আমি বুঝতেছি না আমার সাথে কি হচ্ছে। তাজকিয়া, সেই ঘুম থেকে ওঠার সময় দেখছি 11:25, এরপর থেকে 11:25 দেখেই যাচ্ছি। সবাই ঠিকঠাক আছে, শুধু আমার সাথে এমন হচ্ছে। আমি সবকিছুর জীবিত দেখতে পাচ্ছি। আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তাজু। সবাই আমাকে ডাকছে। তাজকিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপনার কি হয়েছে রিয়াজ? আমি অবাক হয়ে তাজকিয়ার দিকে তাকাই। ধীর কণ্ঠে বললাম, তুমি কিছুই শুনোনি? তাজকিয়া মাথা নাড়িয়ে বলল, কিছুই শুনিনি। আমি আবার বললাম, কয়টা বাজে? তাজকিয়া তাকিয়ে বলল, 11:25। আমি বর্ষা থেকে উঠে দাঁড়াই। বুঝেছি, আমার সাথে কিছু একটা হচ্ছে। আমি একই সময়ের মাঝে আটকে আছি। সবকিছু জীবন্ত হয়ে গেল। এই ঘটনার সূত্রপাত কোথা থেকে আমি জানি না, কিন্তু আমার সাথে কেন হচ্ছে এসব? নিশ্চয়ই রনি জানবে সবকিছু। কাউকে কিছু না বলেই আমি বাসা থেকে বের হয়ে গেলাম। তাজকিয়া দরজায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। আমি পিছু তাকিয়ে দেখি তাজকিয়া কান্না করছে। আমি চিল্লানি দিয়ে বললাম, কয়টা বাজে? তাজকিয়া বলল, 11:25। আমি আর কিছুই না বলে হেঁটে চলে আসতে লাগলাম। রাস্তার দুই পাশে থাকা গাছগুলো আমাকে ডাকছে। আমি আলাভোলা হয়ে গেছি। কারোর কোনো কথাই কানে দিচ্ছে না। অবাক করার বিষয় হচ্ছে, একটা বিড়াল আমার সামনে সামনে হাঁটছে আর বলছে, চল দুজনে একসাথে আত্মহত্যা করি, তোর বেঁচে থাকার দরকার নেই। আমি আনমনে হেঁটে চলে যাচ্ছি। কোনোভাবে হাঁটতে হাঁটতে রনিদের বাসার সামনে এলাম। টিনের ঘর। বাইরে থেকে রনি ডাক দিতেই রনি দরজা খুলে এসেছে। কোনো না কথা বলেই রনি আমাকে টেনে ঘরের ভিতর নিয়ে যায়। এরপর আমাকে বলল, তোর অনেক বড় বিপদ রিয়াজ। আমি চট করে মাথা তুলে রনির দিকে তাকাই। একমাত্র একজনকেই পেলাম যে আমার সমস্যা ধরতে পেরেছে। আমি আত্মহারা হয়ে বললাম, আমাকে বাঁচা রনি, আমি আর নিতে পারছি না। কি হচ্ছে এসব? আমার কি অপরাধ? আমি কিছুই বুঝতেছি না। তুই কি করেছিস আমি জানি না, তবে এটা জানি, সে তোকে নিতে এসেছে, সে তোকে নিয়েই যাবে। সেটাকে কার কথা বলছিস? আর আমাকে কেন? সে কে আমি জানি না। তাহলে জানিস কি? আমাকে খোলস করে বল প্লিজ, উদ্ধার কর আমাকে। গতকাল রাত 1টায় হুট করে আমার ঘুম ভাঙে। তুই জানিস গত 4 বছর যাবৎ প্যারানর্মাল নিয়ে পড়ে আছি আমি। আমার শরীরে এমন একটি শক্তি আছে যার দ্বারা আমি অশরীরদের উপস্থিতি টের পাই। রাত 1টায় ঘুম ভাঙার সাথে সাথে আমি উঠে বসি। এই গ্রামে এক ভয়ঙ্কর ও অসীম শক্তির অধীনে থাকা একটি অশরীরী প্রবেশ করেছে। আমি মায়াজাল দিয়ে মায়াবী আয়নায় দেখেছি। সেখানে তোকে দেখতে পেয়েছি। বুঝে গেছি অশরীরটা তোর জন্য এসেছে। তোর চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। আমি তাকে নিজের চোখে দেখেছি। সে একটা বাচ্চা ছেলে। ভুল, কোনো বাচ্চা ছেলে নয়। অশরীরী ওটা, একটি মেয়ে। মেয়ে? কিন্তু কে সে? আর বাচ্চাটা বা কে? মেয়েটার সাথে আমার কি শত্রুতা? আমি তো আজ অবধি কোনো মেয়ের সাথে কিছু করিনি। কাল রাতে তুই কোথায় ছিলি?
মানে তুতলিয়ে লাভ নেই, কিন্তু আমি তো ওর সাথে কিছুই করিনি। লাইফের একটা ভুল কাজ হয়তো করতে গেছিস, তাও তো করিনি। ওটার সাথে এইটার কি সম্পর্ক? আছে রিয়াজ, আছে। এরকম আর কোথায় কি করেছিস ভেবে দেখ। এই অশরীরী মেয়েটার সাথে তোর কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। আমি তোরে কেমনে বোঝাইতাম? রাজকীয়ার আগে আমার লাইফে কোনো মেয়ে ছিল না। 6 বছর রিলেশনের পর তাকেই বিয়ে করলাম। বিয়ে করেছি আজ 1 বছর হয়ে গেল। ওর মাঝেও কোনো মেয়ের সাথে রিলেশনে যায়নি। তবে কে এই মেয়ে? আমাকে কি একবার দেখাবি? দেখতে পারবি? আমি মায়াবী আয়নাটায় তোকে দেখাচ্ছি মেয়েটাকে, দেখ চিনতে পারিস কিনা। এ বলে রনি ব্যাগ থেকে আয়নাটা বের করে। আয়নার নিচে রেখে একটা মোমবাতি আয়নার পাশে রাখে। এরপর কি বিড়বিড় করে যেন বলতে থাকে রনি। কিছুক্ষণ পর আমি খেয়াল করতে লাগলাম রনির রাগ থেকে রক্ত বের হচ্ছে। আমি অবাক হয়ে যাই। তখনই চোখ যায় আয়নার দিকে। আয়নাতে আমি যে মেয়ের ছবি দেখি, ওটা দেখার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি যে মেয়েটাকে জানি, কোথায় যেন দেখেছিলাম। এর মাঝে হুট করে রনি শুয়ে পড়ে। আমি লাফিয়ে উঠে রনিকে ডাকতে লাগলাম। এরপর ওর মাথা তুলে দেখি রনির চোখটাও কেউ খুলে নিয়ে গেছে, আর রনির নাক বেয়ে রক্ত বের হচ্ছে। সবচেয়ে বড় কথা, রনি মারা গেছে। আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। চারপাশে কেন যেন ঝাপসা ঝাপসা লাগছে। চোখ মুখ লাল হয়ে আছে আমার। ফেঁসে গেছি আমি 11টা 25 মিনিটে। আমি বের হতে চাই এই অভিশাপ থেকে, কিন্তু কিভাবে? কে করবে আমাকে সাহায্য? আমার জানা মতে আমি কারোর ক্ষতি করিনি, কখনো কারোর মনে কষ্ট দিইনি। তাহলে কেন? আর যে মেয়েটাকে মায়াজালে দেখছি, এই মেয়েটার সাথে আমার শুধু 3 দিনের পরিচয়, তবুও অনেক ভালো ছিল। তবে এই মেয়েটাকে কেন দেখলাম আমি? আমি ভাবতে পারছি না। আমার মাথায় কিছু আসছে না। আমি নিতে পারছি না। পাগল হয়ে যাব আমি। বের হতে চাই এই 11টা 25 মিনিট থেকে। ভাবনার মাঝেই আমার চোখে পড়ে দরজা নিজে নিজে খুলে যায়। দরজার বাইরে সেই বাচ্চা ছেলেটাকে আমি দেখতে পাচ্ছি। বাচ্চা ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে, খুব অসহায় চোখে তাকিয়ে আছে, যেন তার মনেও আমার মনের মতো কষ্ট। আমি বসা থেকে উঠে ওর দিকে এগিয়ে যাই। বাচ্চা ছেলেটা আমার চোখের দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে যাই। এরপর 2 হাত জড়ো করে বিনতি করতে লাগলাম। কি করেছি আমি, বলো? আমার অপরাধ কি? আমাকে কেন বড় শাস্তি দিচ্ছ? আমি যদি কখনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও। দয়া করে আমাকে মুক্তি দাও প্লিজ। আমার কথা শুনে বাচ্চা ছেলেটা আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর দিকে তাকিয়ে আবারও বলতে যাব, কিন্তু সে আর সুযোগ দিল না আমাকে। বাচ্চা ছেলেটা আমার চোখ সরিয়ে উল্টো দিকে তাকায়। এরপর ঘাড় ফিরিয়ে সে চলে যায়। আমি ওর যাওয়া দেখে যাচ্ছি। সে তার ছোট্ট ছোট পা গুলোকে ধীরে ধীরে নাড়িয়ে এগিয়ে যেতে লাগলো। পায়ে স্যান্ডেল নেই। আমি আর কি ভাববো? ভাবার মতো কিছুই পাচ্ছি না। এই বাচ্চা ছেলেটাই একমাত্র আমার সকল সমস্যার কারণ। আর এই বাচ্চা ছেলেটাই আমাকে জানাতে পারে কেন আমার সাথে এমন হচ্ছে। আমি বসা থেকে উঠে ওর পিছু নিতে লাগলাম। আমার কিছু করার নেই। আমার আর কোনো উপায়ও নেই। আমি নিতে পারছি না। আটকে থাকতে পারছি না এই সময়ের ভেড়া জালে। বাচ্চা ছেলেটাকে খেয়াল করলাম জঙ্গলের দিকে যাচ্ছে। আমিও পা দিলাম জঙ্গলের সীমানায়। করবো বা কি? আমার পরিস্থিতি যে মৃত্যুই ভালো। যদি এই বাচ্চার পিছনে নিয়ে যায় আমাকে মরতে হবে, তবে মরবো। কিন্তু আমাকে এটা জানতেই হবে কেন আমি এই অভিশাপের জড়িয়ে পড়লাম। কেন আমার জীবনটা 11টা 25 আটকে গেছে। হয়তো আমাকে বাঁচতে হবে, নয়তো আমাকে রহস্যের কারণ জানতে হবে। বাচ্চাটা জঙ্গলে আঁকাবাঁকা পথ বেয়ে হেঁটে অনেক গভীরে চলে এসেছে। আমি তার পিছু নিতে নিতে নিজেও চলে এসেছি। আচমকা ছেলেটা তার পা চালানো বন্ধ করে দেয়। আমিও থমকে দাঁড়াই। মাথাটা তুলে তাকিয়ে দেখি ছেলেটার ঠিক সামনে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটা শুধু বৃদ্ধ লোক নয়, মনে হচ্ছে কোনো পীর। ওনার সাদা দাড়িগুলো নাভি অব্দি নেমেছে। গায়ে একটা সাদা পাঞ্জাবি পীড়ন করেছে। পাঞ্জাবি এতটাই লম্বা যে ওনার পায়ের গোড়ালি দেখা যাচ্ছে না। বৃদ্ধ লোক দেখতে অনেক সুন্দর, তবে ওনার চোখগুলো কেমন একটা লালসা। হাতও দেখা যাচ্ছে না।
পাঞ্জাবির হাত এতটাই লম্বা যে হাতের আঙুল ঢাকা। বাচ্চা ছেলেটা আর একটু যেয়ে বৃদ্ধ লোকের পাশে দাঁড়ায়। এরপর পেছন ঘুরে আমার দিকে আঙুল তুলে। আমি শুধু দেখে যাচ্ছি, কিছু বুঝতে পারছি না। তবে এটাই বুঝতেছি, বাচ্চা ছেলেটা আমাকে কিছু ইঙ্গিত করে কিছু একটা বলছে। তখন বৃদ্ধ লোক আমাকে বলল, 11টা 25-এর জার্নি কেমন কাটছে তোর? বৃদ্ধ লোকের কথায় অনেক ভয়ানক হুংকার আমি উপলব্ধি করে যাচ্ছি। ওনার গলার কণ্ঠ অনেক ভয়ানক, মোটা আর 4-5টা কণ্ঠ এক করে উনি আমাকে প্রশ্ন করলো। আমিও জবাব দিলাম, কেন? কি দোষ আমার? 11টা 25-কে আমাকে ফাঁসানো মানে কি? আমি তো কোনো অন্যায় করিনি, কখনো কাউকে কাঁদাইনি, তাহলে কেন? আমার দোষ পিছু কেন নিয়েছেন? কি দোষ আমার? আজ থেকে 1 বছর আগের কথা। কক্সবাজার হানিমুনে গিয়েছিস, মনে আছে তোর? হ্যাঁ, কেন থাকবে না? আমার বউকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওটার সাথে এটার কি সমস্যা? কি সম্পর্ক? কি ঘটেছিল মনে আছে তোর? হোম, আছে তো, বল তাহলে। চলুন, রিয়াজের মুখে বলা ঘটনা আমরা স্পষ্ট জেনে নিচ্ছি। কি হয়েছিল সেদিন জানতে হলে ফিরে যেতে হবে 1 বছর আগে। তাহলে যাওয়া যাক। নতুন নতুন বিয়ে করেছে, প্রায় 6 বছর প্রেমের পর তাজকিয়া নামক মেয়েটিকে ঘরের বউ বানায় রিয়াজ। বিয়ের মাত্র 4 দিন পরে রিয়াজ তাজকিয়াকে জানায় তাই আজ কক্সবাজার হানিমুন করবে। তাজকিয়া বেশ খুশি। এর আগে তাজকিয়া কখনো কক্সবাজার আসেনি। প্রথম বিয়ে, প্রথম হানিমুন, প্রথম সরাসরি সমুদ্র দেখা, একটা আলাদা ব্যাপার আসছে। কথা মতো ওরা চলে আসে কক্সবাজার কলাতলি। নেমে ওরা হানিমুন হোটেল রুম বুকিং করে। রুমে গিয়ে ক্লান্ত দেহ নিয়ে বিছানায় লেপ্টে পড়ে রিয়াজ, আর তাজকিয়া ওয়াশরুমে ফ্রেশ হতে চায়। এইভাবে ফ্রেশ হয়ে ফ্রি হতে সময় যায় সন্ধ্যা। রিয়াজ তাজকিয়াকে বলল, সন্ধ্যা তো হয়ে গেছে, চলো আজ শুয়ে যাই, কাল বিচের পাশে ঘুরবো। আমার তো ক্ষুধা লেগেছে রিয়াজ। ওকে চলো, 2 তলায় রেস্টুরেন্ট আছে, খেয়ে আসি। আহ, আমার গ্যাস জমেছে পেটে, বেশি খেতে পারবো না। কমই খেয়েও চলো। রিয়াজ আর তাজকিয়া চলে আসে রেস্টুরেন্টে। ঠিক তখনই আচমকা একটা লোক রিয়াজদের টেবিলের পাশে এসে দাঁড়ায়। রিয়াজ লোকটার দিকে তাকিয়ে রইল। লোকটা বলল, ক্যান আই সিট হেয়ার? রিয়াজ একটু অবাক হয়ে বলল, বাট আই ডিড নট নো ইউ ফ্রেন্ড ক্যান থিঙ্ক। ওকে শিওর। লোকটা একটা চেয়ার টেনে রিয়াজের পাশে বসে। তাজকিয়া রিয়াজের ডান পাশে আর লোকটা রিয়াজের বাম পাশে বসে। এরপর লোকটা রিয়াজের দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি জিসান। রিয়াজও হাত মিলিয়ে বলল, হ্যালো, আমি রিয়াজ। এরপর লোকটি বলতে লাগলো, ওই যে পেছনের টেবিলে যে লাল শাড়ি পরা মেয়েটিকে দেখছেন, সে আমার স্ত্রী তাহসিন। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারাও আমাদের মতো ট্যুরে এসেছেন, তাই ভাবলাম পরিচিত হওয়া যাক। কক্সবাজারে আসলে একা একা ঘুরতে ভালো মজা পাওয়া যায় না। যদি একটা সার্কেল হয় তবে অনেকটা কুল ফিল হয়। রিয়াজ মানবতার খাতিরে বলল, হতে পারে, কিন্তু আমার জন্য কক্সবাজার নতুন না। আমার বউ তাজকিয়ার জন্য নতুন। আর আমরা হানিমুনে এসেছি। বিয়ে হয়েছে আমার 4 দিন। হাই হাই, কংগ্রাচুলেশন। ইয়া, থ্যাঙ্কস। এরপর জিসান তার স্ত্রী তাহসিনকে ডাক দেয়। তাহসিনে রিয়াজদের টেবিলে আসছে। 4 জন মিলে খাবার অর্ডার করে। খাবার এসেও যায়, আর খাবারের সাথে সাথে আড্ডাও জমতে থাকে। জিসান ছেলেটা খুব হাসাচ্ছে রিয়াজকে। রিয়াজও একটু পর পর উচ্চস্বরে হেসে ওঠে। ফলে রিয়াজের হাসির শব্দে রেস্টুরেন্টের বাকি লোকরা রিয়াজের দিকে তাকিয়ে থাকে। আড্ডার মাঝে জিসান আবার বলল, সো রিয়াজ ব্রো, এখন কি পরিকল্পনা? ঘুমাবে? হ্যাঁ, অনেক জার্নি হয়ে গেল আজ। হা হা, তুমি কক্সবাজারের মজাটা মিস করতে যাচ্ছ তাহলে? কিভাবে করলাম? ক্লান্ত দেহ নিয়ে শীতল বাতাসের মাঝে সমুদ্রের গর্জিত ভাষার শব্দ নিয়ে বালুচরের ওপর একটা পার্টি হয়ে গেল কেমন। হাহা, পার্টির মোড না থাকলেও তোমার শব্দচয়ন শুনে আমার পার্টিতে মন জয়েন করতে চাইছে। আহা, তাহলে শুরু করা যাক। কিভাবে? কান এদিকে আনো, চুপি চুপি বলি। হ্যাঁ বলো। আমি 4টে বোতল এনেছি। 4 জন মিলে সমুদ্রের পাড়ে বসে খেয়ে মাতাল হয়ে ইচ্ছেমতো উপভোগ করব রাতের সমুদ্র। কি বলো? এটাই আমার নতুন কিছু না, কিন্তু আমার তাজকিয়ার আগে কখনো খাইনি। ওরে সামলাতে পারবো না।
হাহা, এটাই তো হানিমুন। সামলাসামলি। হাহা, ওকে ডান। তাহলে আমরা যেয়ে রেডি হয়ে আসি। হুম, এখন ৮টা বাজে। ১০টায় আসো। ১২টা অবধি আড্ডা দেব। ডান। রিয়াজ তার তাজকিয়া উঠে যায়, এরপর রুমের দিকে চলে যায়। তাজকিয়া দরজা লক করতেই রিয়াজ বলল, এদিকে এসো। কেন? চলো ড্রেস চেঞ্জ করি। এখনো ২ ঘন্টা আছে। বুঝেছি। দুষ্টু বুদ্ধি মাথায় চেপেছে। এখন কিছু হবে না। রাতে মাতাল হয়ে যা হবার হবে। না না, আমার এখন মড হচ্ছে। এদিকে এসো। হুর। না। এ বলে তাজকিয়া আয়নার সামনে দাঁড়ায়। রিয়াজ বিছানায় বসে আছে। তাজকিয়া বলল, কোন ড্রেস পরলে আমাকে ভালো লাগবে? রিয়াজ বিছানা থেকে উঠে তাজকিয়ার পেছন থেকে জড়িয়ে ধরে। এরপর কানে ফিসফিস করে বলে, তোমাকে যেটাই হট লাগে সেটাই পরো। তোমার সৌন্দর্য ফুটে ওঠে। এ বলে রিয়াজ তাজকিয়ার ঘাড়ে কিস করতে লাগে। তাজকিয়ার মোড চলে আসে। রিয়াজ তাজকিয়াকে কোলে তুলে নেয়। এরপর বিছানায় এসে ধপাস করে ফেলে দেয়। তাজকিয়া চোখ বন্ধ। শাড়িটা সরে গিয়ে নাভি দেখা যাচ্ছিল। রিয়াজ নাভির দিকে এগিয়ে আসতে থাকে। এরপর যা হয় তা আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন। তবে পরের পর্বে নিয়ে আসবো। এই পর্বে আর পারলাম না। দাঁতে অনেক ব্যথা নিয়েও আপনাদের সামনে গল্পটা হাজির করলাম। গল্পের পরের পর্বটা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করে আজকের গল্পের এই পর্ব এখানে শেষ করছি। ফিরে আসবো শেষ পর্বে এবং যা শুনবেন আপনারাও চমকে যাবেন। ধন্যবাদ সবাইকে।